সুপ্রিয় শ্রোতারা, গল্পের আসর বা অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা বৃষ্টি বিলাস। আজ থাকছে এই চতুর্থ পর্ব। শ্যামা, তুই কি আমার উপর খুব বেশি রেগে আছিস? 3 দিন হয়ে গেল, এখনো টেলিফোন করলি না। আমি তোর নিষেধ সত্ত্বেও তোদের বাড়িওয়ালার টেলিফোন করেছিলাম। 2বার করেছি। প্রথমবার তিনি বলেন রং নাম্বার, দ্বিতীয়বারে বললেন শ্যামারা এই বাড়ি ছেড়ে চলে গেছে, মালিবাগের দিকে বাসা নিয়েছে, রেল ক্রসিংয়ের কাছে। বয়স্ক একজন মানুষ মিথ্যা কথা বললে কেমন লাগে বলতো? রাগে আমার গা জ্বলে যাচ্ছে। এই ভদ্রলোককে আমি একটা শিক্ষা দেব। শ্যামা, আমাদের পিকনিকে তুই এই ভদ্রলোককে ভুলিয়ে ভালিয়ে নিয়ে আয় না, তারপর দেখ আমি কি করি। শ্যামা শোন, ওই দিনের ঘটনায় আমি খুবই দুঃখিত। সামান্য ফান করলাম। এক বন্ধু আরেক বন্ধুর সঙ্গে ফান করতে পারবে না? ভদ্রলোকের চশমা তোর ব্যাগে পাওয়া গেল, তাতে ক্ষতি কিছু হয়নি, বরং লাভ হয়েছে। কী লাভ হয়েছে সেটা বলি, মন দিয়ে শোন। ভদ্রলোক তো মোটামুটি অন্ধের মতোই হাঁটাহাঁটি করছিলেন। চশমা ফেরত পেয়ে প্রথম তোকে দেখলেন। তুই সবুজ শাড়ি পরে দাঁড়িয়েছিলি। তোকে দেখাচ্ছিল ইন্দ্রাণীর মতো। ইন্দ্রাণী জিনিসটা কি আমি জানি না, প্রায় গল্পের বইয়ে পড়ি ইন্দ্রাণীর মতো সুন্দর। কাজেই ধরে নিচ্ছি ইন্দ্রাণী খুবই রূপবতী কেউ। ভদ্রলোক তোকে দেখে ধাক্কার মতো খেলেন। রবীন্দ্রনাথের ভাষায় বাজিল বুকে সুখের মতো ব্যথা। তুই রাগে দুঃখে কেঁদে ফেললি, তারপর চোখ মুছতে মুছতে চলে গেলি। তখন আমি হুক্কা বাবাজিকে আসল ঘটনা বললাম যে তুই চশমার ব্যাপারটা কিছুই জানিস না। আমি তোর ব্যাগে চশমা লুকিয়ে রেখেছিলাম। ঘটনা শুনে হুক্কা বাবাজির আসল নাম আশফাকুর রহমান খুবই মন খারাপ করলেন। তিনি ঠিক করেছেন তোদের বাসায় গিয়ে তোর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। আমার ধারণা ইতিমধ্যে তিনি এই কাজটা সেরে ফেলেছেন এবং তোর সঙ্গে হুক্কা বাবাজির কথাবার্তা হয়েছে। আমার এই ধারণার পেছনে কারণ আছে। হুক্কা বাবাজির মা আজ সকালেই আমাকে টেলিফোন করে তোর সম্পর্কে খোঁজ খবর করছিলেন। জানতে চাচ্ছিলেন তুই মেয়ে কেমন, তোর সঙ্গে কারো অ্যাফেয়ার আছে কিনা। কাজেই বুঝতে পারছিস ঘটনা অনেক দূর গড়িয়েছে, এখন শুধু গড়াতেই থাকবে। হুক্কা বাবাজিকে যদি বড়শিতে গেঁথে তুলতে পারিস তাহলে বিরাট কাজ হবে। ওদের গুলশানের 3তলা বাড়ির ছাদে সুইমিং পুল আছে। আমি দেখিনি, মীরার কাছে শুনেছি। পয়সাওয়ালা স্বামী হলো সোনার চামচ। কথায় আছে না, সোনার চামচ বাঁকাও ভালো। হুক্কা বাবাজি বাঁকা না, সোজা। ভদ্রলোকের ফাইবার অপটিক্সের ওপর পিএইচডি ডিগ্রি আছে। মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন। তার বাবা খুবই অসুস্থ, নিজে ব্যবসাপাতি দেখতে পারছেন না বলে ছেলে এসেছে বাবাকে সাহায্য করতে। শ্যামা শোন, ওই ভদ্রলোকের সঙ্গে যদি তোর কিছু হয়ে যায়, সম্ভাবনা 90%, তাহলে তুই কিন্তু প্রতি মাসে একবার তোদের গুলশানির বাড়ির ছাদে পুল সাইড পার্টি দিবি। আমরা সবাই সুইমিং পুলে লাফালাফি ঝাপাঝাপি করব আর পার্টি করব। মীরার বিয়ের ঘটনা বলে চিঠি শেষ করি। এত ঝামেলা করে ভিডিওর ব্যবস্থা করা হলো, সেই ভিডিও শেষ পর্যন্ত হয়নি। বর এসেছে রাত 3টায়, বিয়ে শেষ হতে হতে বেজেছে 5টা। দিনের বেলাতে কি বাসর হয়? ভদ্রলোক 3তলা পর্যন্ত উঠলেনই না। আমরা খুবই মন খারাপ করেছি। সবচেয়ে বেশি মন খারাপ করেছেন শাহানা ম্যাডাম। শেষে ম্যাডামকে বললাম, ম্যাডাম মন খারাপ করবেন না, আমরা তো অনেকেই আছে বিয়ের থাকি, আমাদের যে কোনো একজনের বাসরাত ভিডিওর ব্যবস্থা হবে। কে জানে, হয়তো তোরটাই হবে। কাজেই সাবধান, ভালো থাকিস এবং আমার উপর থেকে রাগটা দূর করার চেষ্টা করিস। তোর নাম রাগকুমারী বলেই সারাক্ষণ রেগে থাকতে হবে নাকি? রাগ মিস্টার হুক্কার জন্য জমা করে রাখ। ইতি তোর দুষ্ট বন্ধু ত্রিনা। শ্যামা জেগে আছে। একটু আগে ঘড়ি দেখেছে 3টা 10। চোখ জ্বালা করছে, যদিও চোখ জ্বালা করার কোনো কারণ নেই। সে চোখ বন্ধ করে আছে। রোদের দিকে তাকিয়ে থাকলে চোখ জ্বালা করার প্রশ্ন আসত। ঘর অন্ধকার। যখন ঘুমোতে গিয়েছিল তখন গরমে শরীর ঘেমে যাচ্ছিল। এখন শীত শীত লাগছে। মাথার উপর ফ্যান ঘুরছে।
রাত যতই বাড়ছে ফ্যানের গতি মনে হয় ততই বাড়ছে। দূরে কোথাও বৃষ্টি হচ্ছে কি? আশেপাশে কোথাও বৃষ্টি না হলে এতটা ঠান্ডা লাগার কথা না। শ্যামা আবারও ঘড়ি দেখল। রেডিয়ামের ডায়াল দেয়া ঘড়ি অন্ধকারে বিড়ালের চোখের মতো জ্বলে। এখন বাজছে 3টা 12। মাত্র 2 মিনিট পার হয়েছে। শ্যামার কাছে মনে হচ্ছে অনন্তকাল। অনিদ্রার রোগ মানুষকে এতটা কষ্ট দেয় তা তার জানা ছিল না। তার ছিল বালিশ ঘুম, বালিশে মাথা লাগানো মাত্র ঘুম। আজ এই কি যন্ত্রণা হলো! আগে চোখ জ্বালা করছিল, এখন মুখ জ্বালা করছে। এই জ্বলুনি কি শেষ পর্যন্ত সারা শরীরে ছড়িয়ে পড়বে? বিছানায় শুয়ে না থেকে ভেতরের বারান্দায় চলে গেলে কেমন হয়? ভেতরের বারান্দায় কাঠের চেয়ারটা আছে, চেয়ারের পায়ারটা আবার ভেঙেছে। আব্দুর রহমান সাহেব আবার ঠিক করেছেন। এই নিয়ে 3বার হলো। চেয়ারে বসে সকাল হওয়া দেখা, অনেকদিন সকাল হওয়া দেখা হয় না। আজ দেখবে। না, তা করা যাবে না। ফজরের আজান হতেই মা বাবা দুজনেই উঠে পড়বেন। তারা উঁচু করতে এসে দেখবেন তাদের বড় মেয়ে একা একা বারান্দায় বসে আছে। মনের কষ্টে মেয়ে সারা রাত ঘুমোতে পারেনি। তারা দুজনেই খুবই দুঃখিত হবেন। সেটা হতে দেওয়া যায় না। শ্যামা মনের কষ্টে ঘুমোতে পারছে না, এটা ঠিক না। তার মনে কষ্ট নেই, তবে তার খারাপ লাগছে। খারাপ লাগলেই সে খারাপ লাগাটা অন্যকে দেখাতে হবে কেন? আজ তার জন্য খারাপ একটা রাত যাচ্ছে। রাতটা কোনো মতে পার করতে পারলে সব ঠিক হয়ে যাবে। একজন লোকের সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছিল, যে কোনো কারণেই বিয়েটা ভেঙে গেছে। এটা এমন কোনো বড় ঘটনা না। এই লোকের সঙ্গে বিয়ে হলে তার এক ধরনের ছেলে মেয়ে হতো, অন্য আরেকজনের সঙ্গে বিয়ে হলে অন্য ধরনের ছেলে মেয়ে হবে। ব্যাস, এই তো, এর বেশি আর কি? 3টা 20 বাজে। এই শেষবার ঘড়ি দেখা। শ্যামা ঠিক করে ফেলল সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আতাউর নামের মানুষটার ব্যাপারে সে কিছু ভাববে না। আংটিটা ফেরত পাঠাতে হবে। ভাগ্যিস সে আংটি আঙ্গুলেই আর পড়েনি। আতাউরের সঙ্গে শেষবার কি শ্যামা কথা বলবে? হ্যাঁ, বলবে। শ্যামা হিসেবে বলবে না, এশা হয়ে বলবে। এই একটা ভালো সুবিধা হয়েছে। এশা সেজে সে অনেক কিছু বলতে পারছে। যাকে বলা হচ্ছে সে কিছুই বুঝতে পারছে না। শ্যামা ভেবেছিল বাসর রাতে পুরো ঘটনাটা আতাউরকে হাসতে হাসতে বলবে এবং মানুষটার হতভম্ব মুখ দেখবে। মানুষটা নিশ্চয়ই খুব লজ্জা পাবে। বিড়বিড় করে বলবে, তুমি এমন মেয়ে, আশ্চর্য। তখন শ্যামা হঠাৎ করে শুরু করবে একটা ভূতের গল্প। সে খুব ভালো ভূতের গল্প বলতে পারে। তার নানিজানদের বাড়ির পেছনের জঙ্গলে 12-13 বছর বয়সী একটি মেয়ের ডেড বডি পাওয়া গিয়েছিল। মেয়েটাকে কোত্থেকে এখানে এসেছে কেউ কিচ্ছু জানে না। ফুটফুটে চেহারা, মাথা ভর্তি চুল, ঠোঁটের কোণায় হাসির রেখা। পুলিশ এলো, তদন্ত হলো, কিছুই বের হলো না। মেয়েটার কবর হলো গ্রামের মসজিদের পেছনের কবরস্থানে। তারপর শুরু হলো যন্ত্রণা। গভীর রাতে মেয়েটার কান্না শোনা যায়। লোকজনদের ফিস ফিস করে বলে, এই, তোমরা আমাকে কবর দিলে কেন? আমি হিন্দু, আমার নাম লীলাবতী। গ্রামের লোকজন অস্থির হয়ে পড়ল। শেষে সবাই মিলে সালিশ করে ঠিক করলো কবর খুঁড়ে মেয়েটার ডেড বডি বের করে শ্মশানে নিয়ে পোড়ানো হবে। কবর খোঁড়া হলো, দেখা গেল কবরে কিছুই নেই। কাফনের কাপড়টা শুধু পড়ে আছে। ভূতের গল্প শেষ করে শ্যামা ভয় কাটানোর জন্য একটা মজা গল্প পড়বে। যে গল্প বলবে সেটাও ঠিক করা। গল্পটা সবচেয়ে সুন্দর বলতে পারে তৃণা। তবে সে নিজেও খারাপ বলে না। এক পথচারী অন্য একজনকে জিজ্ঞেস করল, ভাই শুনুন, এই রাস্তাটা কি হাসপাতালের দিকে গিয়েছে? উত্তরে সেই লোক বলল, রাস্তার কি অসুখ হয়েছে যে রাস্তা হাসপাতালের দিকে যাবে? গল্পগুজব শেষ হবার পর মানুষটাকে পুরোপুরি চমকে দেবার জন্য সে বলবে, আচ্ছা শুনুন, অনেক গল্প করা হয়েছে, এখন আমার খুব ঘুম পাচ্ছে। গতকাল রাতেও ঘুমোইনি, ঘুমে আমার চোখ বন্ধ হয়ে আসছে, আমি ঘুমাবো। ঘুমের মধ্যে আপনি কিন্তু আমার গায়ে হাত দিবেন না। ঘুমের সময় কেউ আমার গায়ে হাত দিলে
আমার খুব খারাপ লাগে। এই বলেই সে পাশ ফিরে শুয়ে গভীর ঘুমের ভান করবে। লোকটা কি করবে? বাধ্য ছেলের মতো চুপচাপ পাশে বসে থাকবে? আজান হচ্ছে। সুলতানা উঠেছেন, রান্নাঘরের দিকে যাচ্ছেন। চুলায় চায়ের কেতলি বসিয়ে তিনি তার স্বামীকে ডেকে তুলবেন। দুজনে ফজরের নামাজ পড়ে একসঙ্গে চা খাবেন, তারপর আবার ঘুমোতে চলে যাবেন। ঘণ্টাখানেক ঘুমিয়ে আবার উঠবে। এই ওঠা ফাইনাল ওঠা, আগেরটা সেমিফাইনাল। এই রুটিনের কোনো ব্যতিক্রম শ্যামা তার জীবনে দেখেনি। শ্যামা এবং তার বাবা রুটিনের মধ্যে আটকা পড়ে গেছেন। মানুষ অতি দ্রুত রুটিনে আটকা পড়ে যায়। ভালোবাসাবাসিও কি একসময় রুটিনের মধ্যে চলে আসে? রুটিন করে একজন আরেকজনকে ভালোবাসে। শ্যামা বিছানায় উঠে বসল। সে ঠিক করলো 1 কাপ চা নিয়ে ছাদে চলে যাবে। ছাদে হাঁটতে হাঁটতে চা খাবে। চা খেতে খেতে গুছিয়ে নেবে এশা সেজে আজ কি কি কথা আতাউর নামের মানুষটাকে বলবে। কথা বলবে কি না সেটাও ভাবার ব্যাপার আছে। এখন আর কথা বলে কি হবে? তবু সে হয়তো বলবে, কারণ তার কথা বলতে ইচ্ছা করছে। কথা বলতে হবে 9টার আগে। 9টার সময় মানুষটা নিশ্চয়ই অফিসে চলে যাবে। শ্যামা কলেজ বাদ দিয়ে ঘরে বসে থাকতে পারে, মানুষটা পারবে না। তাকে বেঁচে থাকতে হলে অফিস করতে হবে, বেতন তুলতে হবে। সে নিশ্চয়ই রুটিনে ঢুকে পড়া মানুষ। এখন বাবার গলা পাওয়া যাচ্ছে। বাবার অসুখটা তাহলে সেরে গেছে। তিনি রোজ দিনের মতো নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, তারপর ছোট্ট ঘুম ঘুমাতে যাবেন। ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে ব্যস্ত ভঙ্গিতে অফিসের দিকে রওনা হবেন। তার জীবন আগের মতোই চলবে। শ্যামার জীবনও হয়তো আগের মতোই চলবে। একসময় আতাউর নামের লোকটার কথাও মনে থাকবে না। অনেক অনেক দিন পর তার নিজের মেয়ে বড় হবে। সে তার বান্ধবীর বিয়ে দেখে বাসায় ফিরে মার সঙ্গে গল্প করতে বসবে। তখন হয়তো শ্যামা হঠাৎ করে বলবে, জানিস, আমার একজনের সঙ্গে বিয়ে প্রায় ঠিকই হয়ে গিয়েছিল। লোকটার নাম আতাউর। আমি ঠাট্টা করে বলতাম খাতাউর। তার মেয়ে বলবে, ছি, মানুষের নাম নিয়ে ঠাট্টা করা ঠিক না। নামটা তো সে রাখেনি, বাবা মা রেখেছে। শ্যামা বলবে, তা ঠিক, তখন আমার বয়স কম ছিল, ঠাট্টা তামাশা করতে খুব ভালো লাগতো। ওনার সঙ্গে বিয়ে হলো না কেন? আমার বাবা কোনো খোঁজ খবর না নিয়েই বিয়ে ঠিক করেছিলেন তো। শেষে তিনি জানতে পারলেন কিছু সমস্যা আছে। কি সমস্যা? জানি না কি সমস্যা, বাবা বলেননি। শ্যামা আবারও বিছানায় শুয়ে পড়ল। তার নিজের মেয়েটার কথা ভাবতে ভালো লাগছে। মনে হচ্ছে সত্যি সত্যি তার একটা মেয়ে আছে, এবং মেয়েটা এখন গুটিসুটি মেরে তার পাশে শুয়ে আছে। মেয়েটার গায়ের গন্ধ পর্যন্ত তার নাকে লাগছে। গাঁদা ফুলের পাতা কচলালে যে গন্ধ আসে, সেই গন্ধ। আচ্ছা, মেয়েটার সুন্দর একটা নাম থাকা দরকার না? তার যেমন 2 অক্ষরের নাম, সেরকম 2 অক্ষরের নাম। 2 অক্ষরের নাম হলে নামটা অনেকক্ষণ মুখে রাখা যাবে, টেনে লম্বা করা যাবে। তার নামটা যেমন শ্যামা, আটা অনেকক্ষণ মুখে রাখা যায়, ইচ্ছে মতো টেনে লম্বা করা যায়। আচ্ছা, মেয়েটার নাম আশা হলে কেমন হয়? আতাউরের আ আর শ্যামার সা। কি অদ্ভুত কাণ্ড! আতাউর এখন এলো কিভাবে? শ্যামা 2 হাত দিয়ে কল্পনার মেয়েটাকে ঠেলে সরিয়ে দিল। মেয়েটা উহ বলে চিৎকারও করল, কারণ তার চুল মার বালিশের নিচে আটকে গেছে। এইসব চিন্তার কোনো মানে হয়? না থাক, নিজের মেয়েকে নিয়ে চিন্তাটা আপাতত থাকুক। অন্য কোনো বিষয় নিয়ে চিন্তা করা যাক, মজার কোনো বিষয়, আনন্দের কোনো বিষয়। শ্যামার ঘুম পাচ্ছে, এখন আর ঘুমোতে ইচ্ছা করছে না। এখন ঘুমিয়ে পড়লে 10টার আগে আর ঘুম ভাঙবে না। আতাউরকে টেলিফোন করা যাবে না, টেলিফোন করতেই হবে। এশা সেজে টেলিফোন, পর্দার আড়াল থেকে কথা বলা। এই মজার টেকনিকটা শ্যামা তার মেয়েকে শিখিয়ে দিয়ে যাবে। শ্যামা ঘরের দরজার কে যেন হাত রাখল। দরজা করার সামান্য শব্দ হলো। তারপরেই সুলতানার গলা শোনা গেল। তিনি কোমল স্বরে বললেন, শ্যামা, চা খাবি? শ্যামা বলল, হ্যাঁ।
আয়, তোর বাবার সঙ্গে চা খা, তোর বাবা তোকে ডাকছে। শ্যামা দরজা খুলে বের হলো, মার দিকে তাকিয়ে বলল, আমি যে জেগে আছি তুমি জানতে? সুলতানা বললেন, হ্যাঁ। কিভাবে জানতে? আমার দরজা ভেতর থেকে বন্ধ, আমি কোনো সারা শব্দও করিনি। সুলতানা ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, তোরা 3 ভাই বোনে যে কোনো একজন জেগে থাকলে বুঝতে পারি। আমার নিজেরও তো তখন ঘুম হয় না। তোদের মধ্যে সবচেয়ে বেশি রাত জাগিয়ে এসা। বাবা আমার সঙ্গে চা খেতে চাচ্ছেন কেন? মনে হয় কিছু বলবে। বিয়ে যে ভেঙে গেল, কেন ভাঙল, এইসব হয়তো তোকে বলবে। আমি বাবার কাছ থেকে কিছু শুনতে চাচ্ছি না, তুমি শুনে নাও। তারপর যদি ইচ্ছা করে আমি তোমার কাছ থেকে শুনবো, ইচ্ছা না করলে শুনবো না। সুলতানা মেয়ের কাঁধে হাত রেখে বললেন, বাবা ডাকলে কখনো না করতে নেই। তোকে ডেকেছে, তারপর যদি না যাস তাহলে মনে কষ্ট পাবে। মার মনে কষ্ট দিলে কিচ্ছু হয় না, কিন্তু বাবার মনে কষ্ট দিলে তার ফল খুব খারাপ হয়। আব্দুর রহমান সাহেব শ্যামাকে দেখে একটু নড়েচড়ে বসলেন। তার হাতে চায়ের কাপ, কাপে চুমুক দিতে যাচ্ছিলেন। চুমুক না দিয়ে কাপ নামিয়ে নিয়ে মেয়ের দিকে তাকিয়ে হাসলেন। শ্যামা বলল, তুমি কিছু বলবে? আব্দুর রহমান সাহেব নরম গলায় বললেন, দাঁড়িয়ে আছিস কেন? আগে বস, তারপর বলি। শ্যামা বসল। আব্দুর রহমান সাহেব নিজেই মেয়ের হাতে চায়ের কাপ তুলে দিতে দিতে বললেন, আমি হলাম বোকা মানুষ। আমি নিজে বোকা, তোর মাও বোকা। 2 বোকা মিলে বিরাট ভুল করে ফেলেছি। এই ভুলের মা বাপ নেই, খোঁজ খবর না নিয়ে তোর বিয়ে ঠিক করে ফেললাম। ছেলে আসা যাওয়া শুরু করলো, কি অবস্থা। শ্যামা বলল, আসা যাওয়া শুরু করেনি বাবা, একদিনই এসেছিল। সে একদিন আসাটাও তো ঠিক না। তোর মা যত্ন করে আবার ভাত খাইয়েছে, তুই আবার তাকে নিয়ে নিউ মার্কেটে বান্ধবীর জন্য উপহার কিনতে গেলি। তোর মার কাছে শুনেছি এক রিকশায় গিয়েছিস। কি ঘৃণা কর অবস্থা। তোর অবশ্য দোষ নেই, দোষটা আমার। আমি গ্রিন সিগন্যাল দেওয়ার কারণেই তো বাসায় এসে ভাত খাওয়া শুরু করলো। চিন্তা করলেই আমার কেমন যেন লাগে। একটা মানুষ একবেলা ভাত খেয়েছে, এটা এমন কোনো ব্যাপার না বাবা। কতজনই তো আমাদের বাসায় খেয়েছে, তাতে কি হয়েছে? আব্দুর রহমান সাহেব মেয়ের দিকের থেকে দৃষ্টি ফিরিয়ে স্ত্রীর দিকে তাকালেন। হতাশ গলায় বললেন, অনেক কিছুই হয়েছে। এত নর্মাল ছেলে না, পাগল। সুলতানা হতভম্ব গলায় বললেন, পাগল মানে? মাথার অসুখ, প্রায়ই হয়। তখন কাউকে চিনতে পারে না, দরজা তালা বন্ধ করে রাখতে হয়, এমন অবস্থা। এরা অসুখ গোপন করে বিয়ে দিতে চাচ্ছিল। মানুষের ধারণা আছে না, বিয়ে দিলে পাগল ভালো হয়, তাই ভেবেছে কাউকে কিছু না জানিয়ে বিয়ে দিয়ে দিবে, পাগল ভালো হয়ে যাবে। আমার মেয়ে হবে পাগল ভালো করার ট্যাবলেট। এই ছেলের আগেও একবার বিয়ে ঠিকঠাক হয়েছিল, পাঞ্চেনি হয়েছে। মেয়ে পক্ষ খবর পেয়ে পরে বিয়ে ভেঙে দেয়। গতকাল আমি ছেলের বড় বোনের কাছে গিয়েছিলাম, তিনি ঘটনা স্বীকার করেছেন। ছেলে যেমন বজ্জাত, আত্মীয় স্বজনরাও বজ্জাত। ধরে এদেরকে চাপকানো উচিত, জুতা পেটা করা উচিত। এরা শিয়াল কুকুরেরও অধম। শ্যামা বলল, এইসব কেন বলছো? বলবো না? না, বলবে না। বিয়ে ভেঙে গেছে, ফুরিয়ে গেছে, গালাগালি করবে কেন? আমি এমন কি গালাগালি করলাম? তুই এত রাগ করছিস কেন? জানি না কেন রাগ করছি, আমার ভালো লাগছে না। বাবা, আমি উঠলাম। আব্দুর রহমান সাহেব চাপা গলায় বললেন, ছেলে যোগাযোগ করার চেষ্টা করতে পারে, উল্টাপাল্টা বোঝানোর চেষ্টা করতে পারে, একেবারেই পাত্তা দিবি না। কি সর্বনাশ, আমার মেয়েটাকে আরেকটু হলে একটা পাগলের হাতে তুলে দিচ্ছিলাম। শ্যামা বাবার সামনে থেকে উঠে চলে এলো। হ্যালো, আমি ঈশা। বুঝতে পারছি। তুমি কেমন আছো? আমি ভালো আছি। আপনার গলাটা এমন লাগছে কেন? মনে হচ্ছে আপনি না, অন্য কেউ কথা বলছে। আমার মন ভালো নেই। মন ভালো না থাকলে আমার গলার স্বর বদলে যায়। মন ভালো নেই কেন? বিয়ে ভেঙে গেছে বলে? আতাউর জবাব দিল না।
শ্যামা কিছুক্ষণ জবাবের জন্য অপেক্ষা করল। জবাবের জন্য অপেক্ষা করে ভালোই হলো। পরের প্রশ্নটা কি করা যায় ভাবার সময় পাওয়া যাচ্ছে। কঠিন কঠিন কিছু প্রশ্ন করা উচিত। কঠিন প্রশ্নগুলি মাথায় আসছে না, বরং উল্টোটা হচ্ছে। শ্যামার গলা ভার ভার হয়ে আসছে। এশা, জি? তোমরা সবাই আমাকে খুব খারাপ ভাবছো, তাই না? আমি ভাবছি না, তবে অন্যরা ভাবছে। তুমি ভাবছো না কেন? কারণ আমি আপনাকে খুব ভালো কখনো মনে করিনি। বাবা মনে করেছেন, এই জন্যই বাবা মনে কষ্ট পাচ্ছেন। আর আপা খুব কষ্ট পেয়েছে। সে অবশ্য কষ্টের কথাটা কাউকে বলেনি, কিন্তু আমি বুঝতে পারি। ও আচ্ছা, আমি বয়সে অনেক ছোট, কিন্তু আমি কি আপনাকে একটা উপদেশ দেব? দাও। আপনার বিয়ে করা উচিত হবে না। আপনি তো মোটামুটি ধরনের অসুস্থ না, বেশ অসুস্থ। আমার কথা কি ভুল? না, ভুল না। আমি যখন অসুস্থ হই, বেশ ভালোই অসুস্থ হই। আমাকে তালা বন্ধ করে রাখতে হয়। অসুখটা সেরে গেলে পুরনো অনেক কিছু ভুলে যাই। এই অসুখ সারবে, ডাক্তাররা কি এমন কথা বলেছেন? না, বলেননি। বরং উল্টোটা বলেছেন। বলেছেন বয়সের সঙ্গে সঙ্গে অসুখটা বাড়বে। অসুখের ব্যাপারটা গোপন করাটা কি আপনার ঠিক হয়েছে? না, ঠিক হয়নি। খুব অন্যায় হয়েছে। অন্যায়টা করলেন কেন? তোমার আপাকে দেখে মনে হলো আমার অসুখটা সেরে গেছে, আর কোনো দিন হবে না। যে অসুখ হবে না, আগ বাড়িয়ে সে অসুখের কথা বলতে ইচ্ছা করলো না। আপার আগে আপনার আরও একটি মেয়ের সঙ্গে বিয়ের কথা হয়েছিল, তাদেরকেও আপনার অসুখের কথা জানাননি। ওই মেয়েটিকে দেখেও কি মনে হয়েছিল আপনার অসুখ সেরে গেছে? আতাও চুপ করে রইল। এসা বলল, আচ্ছা থাক, এই প্রশ্নের জবাব দিতে হবে না। আপনি কিছু বলতে চাইলে বলুন, আমি টেলিফোন রেখে দেব। আমি তোমার আপার সঙ্গে একটু কথা বলতে চাই। তুমি কি ব্যবস্থা করে দেবে? তাকে দু একটা কথা বলতে চাই। কি কথা? এটা তোমার আপাকে বলবো, তোমাকে না। আপার সঙ্গে কথা বলার সুযোগ পাবেন না, কারণ আপা আপনার সঙ্গে কখনো কথা বলবে বলে মনে হয় না। তাছাড়া আপার জন্য কোনো জায়গায় বিয়ের কথাবার্তা হচ্ছে। ছেলের নাম আশফাকুর রহমান। ছেলে মেরিল্যান্ড ইউনিভার্সিটির টিচার। মনে হচ্ছে বিয়েটা হয়ে যাবে। এই অবস্থায় কি আপার উচিত আপনার সঙ্গে যোগাযোগ রাখা? উচিত না। আমি আজ রাখি, আপনি ভালো হয়ে যান, এর বেশি আর কি বলবো। সেটা সম্ভব না। আমি খুবই অসুস্থ। শোনো এশা, তোমার সঙ্গে সরাসরি আমার কখনো কথা হয়নি, শুধু টেলিফোনে কথা হয়েছে। শুধুমাত্র তোমার কথা শুনে আমি তোমাকে যে কি পরিমাণ পছন্দ করেছি সেটা একমাত্র আমিই জানি। তোমাকে আমার মনে হয়েছে খুব কাছের একজন। এখনো কি মনে হচ্ছে? হ্যাঁ, এখনো মনে হচ্ছে। বড় আপার বিয়েতে আপনাকে দাওয়াত দিলে আপনি কি আসবেন? হ্যাঁ, আসবো। আপনার লজ্জা করবে না? করবে, তারপরেও আসবো। তোমার আপার কাছে শুনেছি তুমি একটা ছেলেকে খুব পছন্দ করো। তোমরা খুব শিগগিরই নাকি বিয়ে করবে। তোমার বিয়েতেও আমি আসবো, দাওয়াত না করলেও আসবো। শ্যামা টেলিফোন নামিয়ে রাখল। সে অবাক হয়ে লক্ষ্য করল তার চোখ দিয়ে পানি পড়ছে। নিজের উপরই তার রাগ লাগছে। এর কোনো মানে হয়? কেন তার চোখ দিয়ে পানি পড়বে? মুত্তালিব সাহেবের কপালে বিন্দু বিন্দু ঘাম। হাঁটতে তার খুব কষ্ট হচ্ছে। তিনি কয়েকবার বলেছেন, শ্যামা ছেড়ে দে, আর সম্ভব না। শ্যামা বলেছে, আধ ঘন্টা আপনাকে হাঁটানোর কথা, আমি আধ ঘন্টা হাঁটাবো। মুত্তালিব সাহেব হতাশ করায় বললেন, হাঁটু যেরকম ছিল সেরকমই আছে, হেঁটে লাভ কি? লাভ ক্ষতি দেখবেন আপনি। আমার আপনাকে হাঁটানোর কথা, আমি হাঁটাবো। তোর হাঁটানোর কথা কেন? তোকে তো কেউ বলে দেয়নি। এই কাজটা আমি ইচ্ছা করে নিয়েছি। আপনাকে আধ ঘন্টা হাঁটালে আমি আধ ঘন্টা টেলিফোনে কথা বলতে পারবো। আমার লাভ আমি দেখছি। কাজটা তাহলে নিঃস্বার্থ না? না। আজকাল তো তোকে টেলিফোন করতে দেখি না। এখন দেখেন না, পরে দেখবেন। আমি কাগজে কলমে হিসাব রাখছি মোট কত ঘন্টা টেলিফোন পাও না। কত ঘন্টা? আজকের আধ ঘন্টা ধরলে হবে 12 ঘন্টা। তোর ধৈর্য আছে,
আধ ঘন্টা পার হতে বাকি কত? এখনো 10 মিনিট। শ্যামা, আজ ছেড়ে দে। মনে হচ্ছে পাটা হাঁটু থেকে খুলে পড়ে যাচ্ছে। খুলে পড়ে গেলেই তো ভালো, হাঁটু বাঁকানোর যন্ত্রণা থেকে বাঁচবেন। তোর মনে মায়া দয়া বলে কিছুই নেই, তুই আমার কষ্টটা বুঝতেই পারছিস না। চাচা, এইসব বলে লাভ নেই। ডাক্তার আপনাকে বলেছেন প্রতিদিন আধ ঘন্টা হাঁটতেই হবে। আপনার যত কষ্টই হোক, এই কাজটা আমি আপনাকে দিয়ে করাবো। আপনি হাঁটতে হাঁটতে ইন্টারেস্টিং কোনো কথাবার্তা বলুন, দেখবেন ব্যথা টের পাবেন না। মুতালিব সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আমার জীবনের ইন্টারেস্টিং কিছু কখনো ঘটেনি। আল্লাপাক কি করে জানিস, মানুষ বানিয়ে তার পিঠে একটা করে সিল দিয়ে দেন। কারো সিলে লেখা থাকে ইন্টারেস্টিং লাইফ, তার জীবনটা ইন্টারেস্টিং হয়। আবার কারো সিলে লেখা থাকে হ্যাপি লাইফ, তার জীবন হয় আনন্দময়। আপনার সিলে কি লেখা? কিছুই লেখা নেই, শুধু একটা ক্রস চিহ্ন দেয়া। এই ক্রস চিহ্নের মানে হলো এই লোকের সব বাতিল। শ্যামা হেসে ফেলল। মুত্তালিব সাহেবও হাসলেন। শ্যামা বলল, মানুষ হিসেবে আপনি খুবই বোরিং। বোরিং মানুষ সামান্য মজার কিছু বললেই মনে হয় অনেক মজার কিছু বলা হয়েছে। আর আমি যেহেতু খুবই ইন্টারেস্টিং একজন মানুষ, আমার খুব মজার কথাও লোকজনদের কাছে বিরক্তিকর মনে হয়। তুই এক কাজ করে বোরিং পার্সন হবার চেষ্টা কর। চেষ্টা করছি, লোকজনদের সঙ্গে কথাবার্তা বলা কমিয়ে দিয়েছি। আগে কেউ কোনো প্রশ্ন করলে মজা করে উত্তর দেওয়ার চেষ্টা করতাম, এখন শুকনো ধরনের উত্তর দিই, কাঠখোট্টা জবাব। আধ ঘন্টা শেষ হয়েছে? হ্যাঁ হয়েছে। যা, টেলিফোন করে আয়। আধ ঘন্টা না, আজ টেলিফোন করবি 1 ঘন্টা। তারপর তোর সঙ্গে কিছুক্ষণ কথা বলবো, পরীক্ষা করে দেখি তুই কি পরিমাণ বোরিং পার্সন হয়েছিস। টেলিফোন করবো না চাচা। তাহলে আয়, আমরা কথা শুরু করি। আজ কথা বলবো না চাচা, বাসায় আজ খুব ঝামেলা, বাসায় চলে যাব। তোর সঙ্গে কিছু জরুরি কথা ছিল। তোর বিয়ে ভেঙে গেছে শুনেছি, কেন ভাঙলো কিছুই জানি না। আবার শুনেছি অন্য এক জায়গায় বিয়ে ঠিক হয়েছে। কি ঘটছে একটু বল শুনি। শ্যামা সহজ গলায় বলল, সামারিয়ান সাবস্টেন্স বলে চলে যাই। আতাউর রহমান নামে যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল, খোঁজ নিয়ে জানা গেল মানুষটা অসুস্থ। সারা বছর অসুস্থ থাকেন না, মাঝে মাঝে থাকেন। খুব বেশি যখন অসুস্থ হয়ে পড়েন, তখন তাকে ঘরে তালাবদ্ধ করে রাখতে হয়। বুঝতে পারছেন অসুখটা কি? পারছি। আমার অন্য জায়গায় বিয়ের কথাবার্তা হচ্ছে বলে যেটা শুনেছেন সেটা ঠিক না। বিয়ের কথাবার্তা হচ্ছে না। তবে ত্রিনা নামে আমার এক বান্ধবী আছে, ওর হবি হচ্ছে বান্ধবীদের বিয়ে দিয়ে দেওয়া। আমাদের 3 বান্ধবীর বিয়ের কলকাঠি সে নেড়েছে, আমার ব্যাপারেও নাড়তে শুরু করেছে। বিয়ের ব্যবস্থা করার তার কৌশলগুলি খুব সুন্দর, মুগ্ধ হবার মতো কৌশল। এক একজনের জন্য এক এক কৌশল। আমার জন্য একটা কৌশল বের করেছে এবং অনেক দূর এগিয়ে গেছে। অন্য এক সময় আপনাকে বলবো, আজ বলতে ইচ্ছে করছে না। চাচা, আপনি কি আমাকে আর কিছু জিজ্ঞেস করবেন? না। চাচা যাই। মুত্তালিব সাহেব কিছু বললেন না। তার মন খুবই খারাপ হয়েছে। এই মেয়েটার জন্য কিছু করতে ইচ্ছা করছে। কি করবেন, কিভাবে করবেন, কিছুই মাথায় আসছে না। তিনি জন্মগ্রহণ করেছেন পিঠে ক্রস চিহ্ন নিয়ে। এ ধরনের মানুষেরা ইচ্ছা থাকলেও কারোর জন্য কিছু করতে পারে না। যে নিজের জন্য কিছু করতে পারে না, সে অন্যের জন্য কি করবে? শ্যামা বাসায় ঢুকে দেখে বাসার পরিস্থিতি খুবই স্বাভাবিক। অথচ সে যখন বাসা থেকে বের হয়ে দোতলায় মুত্তালিব সাহেবের কাছে চলে গিয়েছিল, তখন পরিস্থিতি ছিল ভয়ঙ্কর। আব্দুর রহমান সাহেব যে ব্যাপার কখনো করেন না তাই করেছিলেন। রেগে থালা বাসন ভাঙছিলেন, টেবিলের উপর রাখা 2টা কাপ এবং একটা পানির জগ ছুঁড়ে মারলেন সুলতানার দিকে। সুলতানা ক্ষীণ স্বরে বললেন, এরকম করছো কেন? একটু শান্ত হয়ে বারান্দায় বসো। আব্দুর রহমান সাহেব চেঁচিয়ে বললেন, কেন শান্ত হব? আমাকে একটা কারণ দেখাও যার জন্য শান্ত হব। সুলতানা এশার কাছে গিয়ে বললেন, মা যা, তোর বাবাকে একটু শান্ত কর। এশা শাড়ি ইস্ত্রি করছিল। সে শাড়ি
স্ত্রী এক মুহূর্তের জন্য বন্ধ না করে বলল, কোনো দরকার নেই, বাবা আপনা আপনি শান্ত হবে। এরকম করলে তো স্ট্রোক হয়ে যাবে। হয়ে গেলেও কিছু করার নেই। সুলতানা কাঁদো কাঁদো মুখে বড় মেয়ের কাছে গেলেন, প্রায় মিনতির গলায় বললেন, শ্যামা, তোর বাবাকে একটু সামলা। সারা ঘরে ভাঙা কাচের টুকরা। তোর বাবা খালি পায়ে দাঁড়িয়ে আছে, রাগের মাথায় কোনো দিকে না তাকিয়ে হাঁটবে, কাচের টুকরা পা কাটবে। শ্যামা বলল, বাবার সামনে গেলেই আমি এমন ধমক খাবো। আমার ধমক খেতে ইচ্ছা করছে না, আমি এখন ঘরেই থাকবো না। তুই যাবি কোথায়? বাড়িওয়ালা চাচার বাসায়, ওনাকে হাঁটাবো। তোর বাবার এই অবস্থা আর তুই যাচ্ছিস আরেকজনকে হাঁটাতে? শ্যামা মার সামনে থেকে সরে দোতলায় চলে এলো। 40 মিনিট পরে ফিরে এসে দেখে সব শান্ত, পশ্চিম রণাঙ্গন নিশ্চুপ। আব্দুর রহমান সাহেবের রাগের প্রধান কারণ মন্টু। আজ দুপুরে সে অঙ্ক পরীক্ষা দিতে গিয়ে শুনে পরীক্ষা সকালে হয়ে গেছে, কাজেই তার আর পরীক্ষা দেওয়া হয়নি। আব্দুর রহমান সাহেব সন্ধ্যায় চা খেতে খেতে এই ঘটনা শুনলেন, শান্তভাবেই চা খেলেন। তারপর ছেলের হাত ধরে টেনে ঘর থেকে বের করে রাস্তায় নিয়ে গেলেন। চাপা গলায় বললেন, মানুষের সামনে লজ্জা না দিলে তোর হুঁশ হবে না। রাস্তায় নিয়ে তোকে আমি ন্যাংটা করে ছেড়ে দেব। তিনি এটা করলেন না, তবে যা করলেন তাও ভয়াবহ। ছেলেকে কানে ধরে 100 বার উঠবোস করালেন। তাদের চারিদিকে লোক জমে গেল। রিক্সাওয়ালারা রিক্সা থামিয়ে ঘন্টা দিতে লাগলো। আব্দুর রহমান সাহেব পুত্রের শাস্তি পর্ব শেষ করার পর বললেন, খবরদার, তুই বাড়িতে ঢুকবি না। তোকে ত্যায্য বাড়ি এবং ত্যায্য পুত্র করলাম। এখন যা, চড়ে খা। মন্টু রাস্তায় দাঁড়িয়ে কাঁদতে লাগলো। তিনি বাড়িতে ঢুকে থালা বাসন ভাঙা শুরু করলেন। অল্প সময়ের ভেতরেই পরিস্থিতির দ্রুত পরিবর্তন হয়েছে। ভাঙা কাচের টুকরা সরানো হয়েছে। ভেতরের বারান্দায় কাঠের চেয়ারে সুলতানা স্বাভাবিক ভঙ্গিতেই বসে আছেন। কে বলবে কিছুক্ষণ আগে বিরাট ঝড় গিয়েছে। শ্যামা বলল, বাবা কোথায় মা? সুলতানা বললেন, শুয়ে আছে। রাগ কমেছে? হুম। মন্টু ফিরেছে? না। এসা কি করছে? রান্না করছে। তোমার শরীর ঠিক আছে মা? হ্যাঁ। শ্যামা রান্নাঘরে চলে গেল। এসা বোনকে দেখে হাসল, যেন এ বাড়িতে কিছুই হয়নি। শ্যামা বলল, কি রান্না করছিস? মাংস। বাবা আজ বাংলাদেশের সবচেয়ে প্রবীণ গরুর মাংস নিয়ে এসেছেন। 1 ঘন্টার উপর জাল হয়ে গেছে। যতই জাল হচ্ছে মাংস ততই শক্ত হচ্ছে। গন্ধ তো খুব সুন্দর বের হয়েছে। গন্ধে গন্ধে খেতে হবে। শ্যামা বোনের পাশে বসতে বসতে বলল, তুই তো ভালো রান্না শিখে যাচ্ছিস। ওই দিন মাছের ঝোল রান্না করলি, আমি বুঝতেই পারিনি তোর রান্না। আমি ভেবেছি মা রেঁধেছে। রান্না শেখার কাজটা আমি মন দিয়ে শিখছি আপা। কারণ শুনতে চাও? কারণ হচ্ছে, বিয়ের পর আমাদের সংসারে খুব গরিবী হালত চলবে। কাজের বউ রাখতে পারবো না, রান্না বান্না আমাকেই করতে হবে। আমি এমন রান্না কখনো রাঁধবো না যে মাহফুজ মুখে দিয়ে বলবে, কি রেঁধেছ? তুই এত কিছু চিন্তা করিস? এসা হাসতে হাসতে বলল, আমি তোমার মতো না আপা, আমি খুবই চিন্তাশীল তরুণী। তোর বিয়েটা কবে হচ্ছে? তোমার বিয়ে না হওয়া পর্যন্ত আমি বিয়ে করব না। তুমি যদি বিয়ে করতে 10 বছর দেরি করো, আমিও ঠিক 10 বছরই দেরি করব। কারণ কি? বললাম না, আমি খুব চিন্তাশীল তরুণী। চিন্তাশীল তরুণী বলেই তোমার বিয়ের জন্য অপেক্ষা করব। কেন অপেক্ষা করবি? আমার সঙ্গে তোর কি? সেদিন না বললি আমি আলাদা তুই আলাদা? এই সংসারে যতদিন আছি ততদিন আলাদা না, সংসার থেকে বের হলে আলাদা। আপা শোনো, আমি কখনো হুট করে কিছু করি না। যাই করি খুব ভেবে চিন্তে করি। আমার সব কিছুর পেছনে একটা পরিকল্পনা থাকে। শ্যামা আগ্রহ নিয়ে বলল, তোর বিয়ের পরিকল্পনাটা শুনি। থাক, এখন না, রাতে ঘুমোতে যাবার সময় শুনবো। এসা হাঁড়িতে পানি দিয়ে নাড়তে নাড়তে বলল, রাতে ঘুমোতে যাবার সময় কিছু শুনতে পারবে না আপা। তখন বাসায় খুব হইচই হতে থাকবে, কান্নাকাটি হতে থাকবে। এর মধ্যে গল্প শুনবে কি? হইচই কান্নাকাটি হবে কেন?
কারণ মন্টু রাতে বাসায় ফিরবে না। বাবা ছেলের জন্য অস্থির হয়ে পড়বেন, তার ব্লাড প্রেশার বেড়ে যাবে। রাত 12টা-1টার সময় কাঁদতে কাঁদতে নিজেই ছেলের সন্ধানে বের হবেন। বের হলেও লাভ হবে না, আগামী 1 সপ্তাহ তিনি ছেলে খুঁজে পাবেন না। শ্যামা বলল, তুই তাকে লুকিয়ে রাখার ব্যবস্থা করেছিস? হ্যাঁ, আমি তাকে মুত্তালিব চাচার ঘরে রেখে এসেছি। তাকে বলে এসেছি মন্টুকে যেন 1 সপ্তাহ লুকিয়ে রাখেন। আমি চাই বাবার একটা ভালো শিক্ষা হোক। ছেলের ওপর তিনি যতই রাগ করেন, অচেনা অচেনা একদল মানুষের সামনে তিনি তাকে লজ্জা দিতে পারেন না। মা জানে যে মন্টুকে তুই লুকিয়ে রেখেছিস? জানে। আমি তো এইমাত্রই মুত্তালিব চাচার কাছ থেকে এলাম। তুই কখন মন্টুকে নিয়ে গেলি? আমি খুব দ্রুত কাজ করি আপা। তাই তো দেখছি। এখন শুনি তোর বিয়ের পরিকল্পনা। তুই কথা শুরু করার আগে আমি তোকে একটা কথা বলে দিই। মাথায় আঁচল দিয়ে তুই রান্না করছিস, তোকে বউ বউ লাগছে। মনে হচ্ছে তুই একটা বিরাট বড় বাড়ির বড় বউ, এবং বাড়িটার সমস্ত ক্ষমতা তোর হাতের মুঠোয়। আমাকে সুন্দর লাগছে কিনা সেটা বল। তোকে পরীর মতো লাগছে। মনে হচ্ছে এক্ষুনি শাড়ির ফাঁক দিয়ে তোর পাখা বের হয়ে আসবে। এসা ছোট্ট করে নিঃশ্বাস ফেলে বলল, তোমার সবচেয়ে বড় গুণ কি জানো আপা? তোমার সবচেয়ে বড় গুণ হলো তুমি চট করে মানুষকে খুশি করে ফেলতে পারো। আমি পারি না। তুমি খুব সুন্দর করে মিথ্যা কথা বলো। আমি মিথ্যা কথা বলতে পারি না। যে মিথ্যা কথা বলতে পারে না তাকে মানুষ ভয় পায়, ভালোবাসে না, পছন্দও করে না। জ্ঞানের কথা বন্ধ করে তোর বিয়ের পরিকল্পনাটা বল, আমার শুনতে ইচ্ছা করছে। এসা বনির দিকে ফিরল। সে বসেছিল পিঁড়িতে। পিঁড়ি আরেকটু টেনে নিল শামার দিকে। গলা সামান্য নামিয়ে বলল, আপা শোনো, আমি খুব খারাপ ধরনের, খুবই বাজে টাইপ একটা ছেলেকে বিয়ে করতে যাচ্ছি। কারণ তাকে আমার খুবই পছন্দ। কেন পছন্দ? কেন পছন্দ সেটা আরেকদিন বলবো। এখন পরিকল্পনাটা শোনো। আমি ঠিক করেছি তাকে বিয়ে করব কাজী অফিসে। তার বিরুদ্ধে পুলিশের বেশ কয়েকটা মামলা আছে। সে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। আমি ব্যবস্থা করে রাখবো যেন কাজী অফিসে বিয়ের পরপর পুলিশ তার খোঁজ পায়। কাজী অফিস থেকে পুলিশ তাকে ধরে নিয়ে যায়, যেন বরের 2-3 বছর সে জেল থেকে বের হতে না পারে। বলিস কি? এটা ছাড়া আমার কোনো পথ নেই আপা। বিয়ের পরপর সে যদি জেলে চলে যায়, যদি অনেকদিন সে তার স্ত্রীর সঙ্গে দেখা করতে না পারে, তাহলে সে যে কষ্টটা পাবে তার কোনো তুলনা নেই। এই কষ্টটাই তাকে বদলে ফেলবে। বাকি জীবন সে চেষ্টা করবে যেন এক মুহূর্তের জন্যও আমাকে ছেড়ে থাকতে না হয়। তোর কষ্ট হবে না? আমি ভবিষ্যতে আনন্দটা দেখতে পাচ্ছি তো। আমার কষ্ট হবে না। তোমার বিয়ে না হওয়া পর্যন্ত আমি কেন বিয়ে করতে পারছি না তা বুঝতে পারছো তো? যে পরিবারের একটা মেয়ে এমন একজনকে বিয়ে করে, যাকে বিয়ের দিনে পুলিশ ধরে নিয়ে হাজতে ঢুকিয়ে দেয়, সেই পরিবারের মেয়েরা কেমন? সেই পরিবারের মেয়েরা অন্য মেয়েদের মতো তো বিয়ে হবার কথা না। বুঝতে পারছো? পারছি। কিছু বলবে? এত হিসাব নিকাশ করে কি সংসার চলে? সংসার তো কোনো অঙ্ক না। কে বলল অঙ্ক না? অঙ্ক তো অবশ্যই জটিল অঙ্ক, তবে খুব জটিল না। আপা, মাংসের লবণটা চেখে দেখো তো, লবণ ঠিক হয়েছে কিনা। লবণ চাখতে আমার কেন জানি সবসময় ঘেন্না লাগে। রাত 10টার পর থেকে আব্দুর রহমান সাহেব খুব অস্থির হয়ে পড়লেন। একবার বাইরের বারান্দায় গিয়ে দাঁড়ান, একবার যান রাস্তায়, আবার ঘরে ফিরে আসেন। সুলতানা বললেন, খেয়ে নাও, রাত হয়ে গেছে। আব্দুর রহমান সাহেব বললেন, খিদে নেই। সুলতানা বললেন, ছেলেকে নিয়ে চিন্তা করতে হবে না, এসে পড়বে। যাবে কোথায়? আব্দুর রহমান সাহেব চাপা গলায় বললেন, গাধা ছেলে, কোথায় না কোথায় গিয়েছে, রাস্তা হারিয়ে ফেলেছে কিনা কে জানে। রাস্তা হারাবে না, চলে আসবে। কি করে বললে চলে আসবে? সব কিছু জেনে বসে আছো? দেখি শার্ট প্যান্ট দাও। শার্ট প্যান্ট দিয়ে কি করবে? ছেলে খুঁজে বের করতে হবে না? এত বড় শহরে তুমি কোথায় খুঁজবে? আব্দুর রহমান সাহেব ক্ষিপ্ত গলায় বললেন, আমাকে কি করতে বলো? খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়বো? আমার ছেলে ঘরে ফিরছে না আর আমি বিছানায় শুয়ে থাকবো? তুমি আমার সামনে তাল গাছের মতো দাঁড়িয়ে থাকবে না, আমার সামনে থেকে যাও।
সুলতানা শ্যামাদের ঘরে গেলেন। গলা নিচু করে বললেন, তোর বাবা কাঁদছে, মন্টুকে নিয়ে আয়। এশা বলল, অসম্ভব, 1 সপ্তাহ মন্টুকে লুকিয়ে রাখতে হবে। তোর বাবা কাঁদছে, কাঁদুক, তোমার ইচ্ছে হলে তুমি রুমাল দিয়ে বাবার চোখ মুছিয়ে দাও। 1 সপ্তাহ আমি মন্টুকে লুকিয়ে রাখব। সুলতানা শান্ত গলায় বললেন, মা, এটা তোর সংসার না, এটা আমার সংসার। তোর সংসার তুই তোর মতো করে চালাবি, আমার সংসার আমি দেখব আমার মতো। মানুষটা হাউমাউ করে কাঁদছে, তোরা যত ইচ্ছা তোদের স্বামীকে কাঁদাস, আমি আমার স্বামীকে কাঁদতে দেব না। শ্যামা বলল, মা, তুমি বাবার কাছে যাও, আমি মন্টুকে নিয়ে আসছি। মন্টু বেশ সহজভাবেই কার্পেটে বসে টিভিতে এক্স ফাইল দেখছিল। আজকের পর্বটা দারুণ। টেনশনে মন্টুর শরীর কাঁপছে, পর্দা থেকে চোখ সরাতে পারছে না। শ্যামা যখন বলল, মন্টু যা বাসায় যা, মন্টু বলল, আপা 15 মিনিট পরে যাই। এক্স ফাইল হচ্ছে? আচ্ছা ঠিক আছে, 15 মিনিট পরেই যা। মুত্তালিব সাহেব নিজের ঘরে খাটিয়ে আধশোয়া হয়ে বসে আছেন। শ্যামা ঘরে ঢুকে বলল, চাচা, আপনি কি রাতের খাবার খেয়ে ফেলেছেন? মুত্তালিব সাহেব বললেন, না, আজ একটু দেরি করে খেতে বসবেন, এসা মাংস রান্না করছে, আমি 1 বাটি মাংস দিয়ে যাব। মাংস দিতে হবে না, রাতে আমি কিছুই খাই না, 1 গ্লাস দুধ খেয়ে শুয়ে পড়ব। মুখ বাঁকা করে বসে আছেন কেন? হাঁটু ব্যথা করছে? পায়ে গরম তেল মালিশ করে দিই? কিচ্ছু মালিশ করতে হবে না। এরকম করে কথা বলছেন কেন? কি হয়েছে? কিছুই হয়নি, তোকে দেখে কেন জানি বিরক্ত লাগছে। তুই সামনে থেকে যা, যাবার সময় বাতিটা নিভিয়ে দিয়ে যা। একটা টেলিফোন করি চাচা? যা ইচ্ছা কর। শ্যামা বাতি নিভিয়ে চলে গেল। ট্রিনার সঙ্গে কিছুক্ষণ কথা বলবে, তারপর মন্টুকে নিয়ে বাসায় যাবে। গল্পের আশীর্বাদ অগ্নিলা চালিয়ে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা বৃষ্টিবিলাস। আসছিল এই 4র্থ পর্ব। আমাদের চ্যানেলটি কাইন্ডলি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের চ্যানেলে অনেকগুলো গল্প পাঠ করা হয়েছে, আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। পরবর্তী পর্ব হচ্ছে এই গল্পের শেষ পর্ব। আশা করছি আপনারা সবাই সেটি শুনবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।